সত্যিকার অর্থে আমার কাছে কষ্ট হয় যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাকারী, আপদকালীন বিপদকালীন একটা মানুষের ভরসার স্থল হচ্ছে সেনাবাহিনী। তাদেরকে যারা বিতর্কিত করে, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারি না। হান্নান মাসুদ ওই মানে হাজার হাজার লোক দিয়ে শোডাউন করবে তার এলাকায়, সেখানে প্লেকার্ড ফেস্টন থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূসের। কেন ডক্টর ইউনূস সাহেবের এই প্রেস সচিব বলবে যে নেক্সট প্রাইম মিনিস্টার ইঙ্গিত দিয়ে নাহিদকে বলবে? কেন বলবে? আমি লাভ দিয়ে উঠছি, আমি মনে করছি পুলিশ আসছে। এত নির্যাতন, এত অত্যাচার, এত কিছুর পরে যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে যে এই সেনা প্রধানের বদৌলতেই এত সহজভাবে এই আন্দোলনটা হয়েছে, যেখানে আমরা 14-15 বছর আন্দোলন করেও কোনো সুবিধা নিতে পারিনি করার জন্য। আমি আসলে সবসময় একজন রাজপথে থাকা মানুষ, এবং বিশেষ করে ন্যায়ের পথে সবসময় লড়ে যাচ্ছি দীর্ঘদিন, এরশাদের সময়ও এবং এই 14-15 বছর, এমনকি 1-11-এর সময়ও। তাই আমার কাছে যে বিষয়টি স্পষ্ট হয়েছে যে আমি প্রতিদিন এই ছাত্র এবং জনতার আন্দোলনের সময় ছিলাম, এবং আমার ছেলেকে নিয়ে যেতাম। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেবের নির্দেশ ছিল আমাদের উপরে যে আমরা যাতে ভিডিও না করি, আমরা যাতে সামনের সারিতে না থাকি, আমরা যাতে ছবি পোস্ট না করি। যার কারণে আমাদের যেহেতু 65 লক্ষ লোকের নামে মামলা ছিল, সাজা হওয়া শুরু হয়ে গিয়েছিল, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। আমাদের শুধু সন্তান স্ত্রীদের না, আমরা পারলে আরো লোকজনদেরকে নামিয়ে এই আন্দোলনে শরিক হয়েছি এবং ছিলাম। তাই আমার কাছে অনেক কথা আমাদের সাবেক ভিসি প্রফেসর মোস্তফা সরোয়ার, ওনার সাথে অনেক কথা মিলবে, অনেক কথা মিলবে না। আবার লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজ সাহেবের সাথে অনেক কথা মিলবে, অনেক কথা মিলবে না। সেটা হচ্ছে যে আমি এই ক্ষেত্রে একেবারে স্যালুট জানাই এই সেনাবাহিনীর প্রধান সহ সেনাবাহিনীর সকলকে। আমি দেখেছি, আমি 4ঠা আগস্ট দেখেছি, তারা যদি চাইতো এই বাংলাদেশকে একেবারে রণক্ষেত্র করে একেবারে অনেক প্রাণহানি হতো, যেটা আগে যারা করিয়েছে। হয়তোবা আপনি প্রশ্ন করতে পারেন যে সেনাবাহিনীও তো আগে নেমেছিল, তারা আসলে খুবই কম এই কাজগুলো বা হত্যাগুলো ঘটিয়েছে যেটা পুলিশ ঘটিয়েছে, র্যাব বা অন্যরা ঘটিয়েছে। তাই আমি 4ঠা আগস্ট শাহবাগের মোড়ে একটি বক্তৃতা দিয়েছিলাম। সেই বক্তৃতাটা ছিল যে শেখ হাসিনা, আপনি সংলাপের জন্য আপনার গণভবনের দরজা খোলা, ছাত্রদের জন্য বলেছেন, আপনার জন্য দরজা খোলা কবরে। আপনার পতন হবে, এবং পতন আজকে রাত্রের মধ্যে হবে, এবং আপনার পতন হওয়ার পর এই দেশে আপনার ফাঁসি হবে, আপনার মৃত্যু হবে, আপনারও কবর হবে, কবরের সাথে কবরের দরজা খোলা থাকবে, আবু সাইদ মুগ্ধদের সাথে আপনার সংলাপ হবে। এই বক্তব্যটা আমার প্রায় 1 কোটি লোক দেখেছিল 4ঠা আগস্ট এই শাহবাগে। তা আমি সেই আন্দোলন সংগ্রামে যে ছিলাম, এই জন্য আজকে আমি সত্যিকার অর্থে আমার কাছে কষ্ট হয় যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাকারী, আপদকালীন বিপদকালীন একটা মানুষের ভরসার স্থল হচ্ছে সেনাবাহিনী। তাদেরকে যারা বিতর্কিত করে, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারি না, কারণ আমরা একটা স্বাধীন। কিন্তু সেনাবাহিনী যখন আলোচনা করবে তখন সেটা কিভাবে আপনি মেনে নেবেন? উনি তো ওনার ইচ্ছেটা প্রকাশ করেছেন। আমি বলতেছি, এই সেনাপ্রধানের আমি 2-1টা কথা ছাড়া ওনার আমি কথায় তেমন ত্রুটি পাইনি। একটা কথা হচ্ছে যে উনি একদিন বক্তব্যতে বলেছিল ফুল স্টপ, এনাফ ইজ এনাফ। এই কথাটা যেমন আমার কাছে গ্রহণযোগ্য হয়নি। পরবর্তীতে যে এই ভারতের সাথে বেশি শোনা যায় যে মাখামাখি সেনাপ্রধানের, এটাও আমার কাছে একেবারে বেশি গ্রহণযোগ্য হয় না। তারপরেও বিভিন্ন কৌশল বিভিন্ন জনের কাছে থাকবে। কিন্তু আমার ওই গ্রামের একটা কথা প্রবাদ আছে যে কোনো মানুষ বিপদে পড়লে একজন ভরসাশীল লোকের কাছে গেলে ওই লোকটা আবার বলে, তোমার এই সমস্যা, এখন আর কোনো সমস্যা নাই, তুমি নাকে সরিষার তেল দিয়ে ঘুমাও, আর কোনো চিন্তা নেই। আমার কাছে এই সেনাবাহিনী বাংলাদেশে জরুরি অবস্থান করবে, কু করবে, ক্ষমতা নিবে, এটা আমার কাছে মনে হয় যে আমি নাকে সরিষার তেল দিয়ে ঘুমাইতে পারি, এই ধরনের কোনো কিছু হবে না।
এটা আমার কাছে মনে হয়, অন্যদের নাহলে কাছে নাও কেন হতে এত পারে। আলোচনা, মানে একটা স্ট্যাটাসের কারণে এত কিছু কেন? আচ্ছা, এখন আসেন, আপনার হচ্ছে যে আরেকটা ব্যাপার এখন ওই ছাড়ের বিপক্ষে যাবে, যে আমি এই আহ, অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার পরপরই আমি বারবার বলে আসছিলাম যে বয়োবৃদ্ধ, এনজিওবিদ, শিশু কিশোরদের একটা মিলন মেলা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। আপনি বিশ্বে একজন বরেণ্য ব্যক্তি হচ্ছে ডক্টর ইউনূস সাহেব, কেন বলবে যে আমি ছাত্রদেরকে দল করতে বলেছি, ওরা বলছে একটাও আসন পাবে না, আমি বলছি না তোমরা পাবা। হ্যাঁ, তাই তোমরা এই ক্ষমতায় আসবে কেন? কেন আজকে মনে করেন আপনার এই সুপার ফাইভের একজন হান্নান মাসুদ ওই মানে হাজার হাজার লোক দিয়ে শোডাউন করবে তার এলাকায়, সেখানে প্লেকার্ড ফেস্টন থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূসের? কেন ডক্টর ইউনূস সাহেবের এই প্রেস সচিব বলবে যে নেক্সট প্রাইম মিনিস্টার, ইঙ্গিত দিয়ে নাহিদকে বলবে? কেন বলবে? কেন ডক্টর আসিফ নজরুল সাহেব আসিফ মাহমুদের বই উদ্বোধনের দিন বলবে যে তোমাদের আরো 5-10 বছর থাকতে হবে, কারণ এই দেশকে অন্যরকম আনতে? কেন? এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু জগা খিচুড়ি হয়েছে। আমি মনে করি যে এ পর্যন্ত আমাদের সেনাপ্রধান একেবারে স্থির আছে যে ডিসেম্বরে নির্বাচন। উনি প্রথম বক্তৃতায় বলেছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন যতটুকু সংস্কার করে করা সম্ভব এবং ডিসেম্বরই করা উচিত হবে। আমি মনে করি ডিসেম্বরে নির্বাচন হবে, স্পষ্টভাবে বলেছিল। এর পরবর্তীতে আরো 2-3টা প্রোগ্রামে উনি বলেছে যে ডিসেম্বরে নির্বাচন হতেই পারে এখন এবং হওয়া উচিত। এখন মনে করেন এই নির্বাচনকে নিয়েই কিন্তু বিভিন্ন ধরনের এই আমার কাছে মনে হচ্ছে যে অস্থিরতা এবং এই বিভিন্ন রকমের সমস্যা। ওরা তো বিভিন্ন ধরনের নির্বাচন চাচ্ছে, মানে গণপরিষদ চাচ্ছে, তারপরে আবার স্থানীয় নির্বাচন চাচ্ছে, মানে অনেক কিছু ইয়ে আছে তাদের। ওই যে বললাম বয়োবৃদ্ধ, এরপর ওই এটা কিশোরদের খেলা, টকশোতে এসে বলে যে 17 বছরের লোক ভোটার করতে হবে, তারা নির্বাচন করতে পারবে। ওই ওদের লোক এসে বলেছে সুপার ফাইভের 16 বছর, এই যে 2 দিন আগে তারা একটা মানে কি যেন একটা সেমিনার এখন তো 16 বছর, ওই সময় বলেছে। তাহলে আমি যদি আপা বেয়াদবি মাফ করবেন, অনেকে খারাপ দৃষ্টিতে নিতে পারে, 6 বছরের শিশুও তো নিহত হয়েছে। এখন আমি যদি ওদের বলি যে বাবারা এই 6 বছরের শিশু দিয়ে তাদেরকে ঘর সংসার বাইরে দাও, দেখো বাচ্চা টাচ্চা হয় কিনা, এটা একটা অভিজ্ঞতা, একটা ভিন্ন জিনিস। আপনার হচ্ছে যে রাজনীতি আর ছাত্রদের আন্দোলন, আমি আমি অনেকদিন আগে থাকতেই বলেছি যে ওরা দল করবে, আমি বুঝেছি, আমি বক্তব্য দিয়েছি, আপনার এখানে দিয়েছি। আপনি দেখেন যে 1952 সালে তো যারা শহীদ হয়েছে আহত হয়নি, তারা কি কোনো লোভ করেছে যে বিনিময় কিছু দিতে হবে? 1971 সালে লক্ষ লক্ষ লোক শহীদ হয়েছে, সেখানে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছে এবং সেক্টর কমান্ডার ছিল, জেড ফোর্স অধিনায়ক ছিল, যুদ্ধ করে সে ব্যারাকে ফিরে গিয়েছে। স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি তাকে ডেকে সর্বোচ্চ খেতাব, বীরুত্তম খেতাব দিয়েছে। উনি কি কিছু চেয়েছে? নির্লোভ নিঃস্বার্থ ছিলেন। 90-এর আন্দোলনে আমরা করেছি, জেল খেটেছি, রাবার বুলেট বিদ্ধ হয়েছি, এর চাইতে বেশি লোক শহীদ হয়েছে। আপনি বিশ্বাস করবেন না, আমার উপরে 7টা লাশ পড়ে আছে এই বাইতুল মোকাররমে। ম্যাডাম চলে গেছে, মাঝামাঝি সময় গুলি দিচ্ছে বিডিআর, গুলি দিয়ে আমাদেরকে। মনির ভাই একটা প্রশ্ন করবো। এই যে ছাত্ররা বলেছে 16 বছরের দিতে হবে, মানে ভোটাধিকার দিতে হবে, এটা রাজনৈতিক চাওয়া, এটা আমি সমর্থন করি না। বাট এট দ্য সেম টাইম আপনি এটা বিরুদ্ধে বললেন, কিন্তু সেনা প্রধান যে রাজনৈতিক বক্তব্য দেওয়া, ভোট কবে হবে, এটা যে তার জুরিসডিকশন না, জুরিসডিকশনের বাইরে এসে কথা বলতেছেন, এটা আপনার কাছে মানে ভুল মনে হচ্ছে না কেন? ধন্যবাদ। আপনার হচ্ছে যে আমি একটু ওইটা শেষ করে দিই, তারপরে এখন হচ্ছে যে এইটা ওদের মধ্যে লোভ ঢুকে গেছে এবং ওরা যে পরিমাণ সাহায্য সহযোগিতা পাচ্ছে, টকশোতে এসে ভেবাচাবা দিয়ে যায়, মানে আমাদের গ্রামে বলে ভেবাচাবা, মানে ওদের যখন জিজ্ঞাসা করে যে তোমাদের এত অর্থ আসলো কত, তখন ওরা বলে যে আমরা সঞ্চয় দিই। আর জামাত এয়ানত দেয় সেই 5 টাকা 10 টাকা 20 টাকা, তোমরা এখনো এয়ানত দেও না কেউ, তোমাদের টিউশনি ছিল, তোমরা কিভাবে আসছো, কিভাবে কি তোমাদেরই লাইফ স্টাইল। ওই হাসনাত আব্দুল্লাহ যে বাসায় ভাড়া থাকতো, ভাড়া দিতে পারেন, আমার ভিডিও আছে, সে বলছে আপনি কম্পিউটারে কাজ করেন, আমার কম্পিউটার আছে, আপনি এরকম করেন থাকেন, ভাড়া দিচ্ছেন না। হ্যাঁ, শুনলাম যেন 17 মাস ভাড়া দেয় না। এই সার্জিৎ বলছে টিউশনি করে, আর আজকে তাদের গাড়ি ভরে 100 গাড়ি নিয়ে যায়, গাড়ির পর গাড়ি, গাড়ির পর গাড়ি, কি অবস্থা। এখন আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমি কেন বলেছি যে সিচুয়েশনটা ছিল
আমি 14 বছর বাসায় ঘুমাতে পারিনি। আমি মনে করেন এখনো অনেক সময় ওই রাত্র 12টার সময় একটু শুইলে হঠাৎ করে কেউ কলিং বেল দিলে, মুদি দোকানদার মাল নিয়ে আসছে, সেদিন আমি লাফ দিয়ে উঠছি, আমি মনে করছি পুলিশ আসছে। এত নির্যাতন, এত অত্যাচার, এত কিছুর পরে যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে যে এই সেনাপ্রধানের বদৌলতেই এত সহজভাবে এই আন্দোলনটা হয়েছে, যেখানে আমরা 14-15 বছর আন্দোলন করেও কোনো সুবিধা নিতে পারিনি। যখন এরশাদের সময়ও নুরুদ্দিন সাহেব যখন সে এরশাদকে বলেছে যে আমাদের দ্বারা সম্ভব না, আমরা গুলি চালাতে পারবো না, তখনই কিন্তু আমরা সেই আন্দোলনে জয়লাভ করেছি।